ভোটের মুখে মালদার মোথাবাড়িতে তৃণমূলে ভাঙন। মৌসুমের হাত ধরে কংগ্রেসে যোগ ৬০ জন তৃণমূল কর্মী। মোথাবাড়ি তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিনের এলাকায় তৃণমূলে ভাঙন। মৌসুম ও ঈশা খান চৌধুরীর উপস্থিতিতে কংগ্রেসে যোগদান ৬০ জন তৃণমূল কর্মী। মোথাবাড়িতে দলে ভাঙন, গুরুত্বে নারাজ তৃণমূল বিধায়ক। দল বদলুদের আগেই দল থেকে বহিষ্কার, দাবি সাবিনা ইয়াসমিনের। ভোটের মুখে মালদার মোথাবাড়িতে তৃণমূলে ভাঙন। মৌসুম বেনজির হাত ধরে কংগ্রেসে যোগ ৬০ জন তৃণমূল কর্মী। মোথাবাড়ি তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিনের এলাকায় তৃণমূলে ভাঙন। মৌসুম ও ঈশা খান চৌধুরীর উপস্থিতিতে কংগ্রেসে যোগদান করলেন ৬০ জন তৃণমূল কর্মী। আমার ওয়াইফ ক্যান্ডিডেট ছিল পঞ্চায়েত সমিতির কন্টেস্টিং। আমি যুবর দায়িত্বে থেকেছি, বিভিন্ন রকম দীর্ঘদিন থেকে করতাম। আজকে যেভাবে বিশেষ করে এসআইআর নিয়ে মানে রাজ্য থেকে পুরো দেশের লোকজনকে যেভাবে হ্যারেস করা হচ্ছে, এটা শুধু মোদি নয়, মোদির সাথে মমতা ব্যানার্জিও যুক্ত আছে। এরা দুজনে গটাপ করে মানুষকে এইভাবে হ্যারেস করছে। তাছাড়া তৃণমূলের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস দলটা কিন্তু অ্যাকচুয়ালি সাংগঠনিক দল না, এটা একটা কোম্পানিতে পরিণত হয়ে গেছে। এখানে আপনি দেখেন বিভিন্ন রকম চাকরি দুর্নীতি থেকে সব রকম ভাবে বেশিরভাগই ক্যাবিনেট মিনিস্টার সব জেল খাচ্ছে। মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে কংগ্রেসে আসতে চাইছেন, কারণ কংগ্রেস হচ্ছে সততার প্রতীক। মানুষের জন্য কংগ্রেস লড়াই করেছে দীর্ঘদিন ধরে। আপনারা দেখেছেন মালদা বরকত সাহেবের আমল থেকে কংগ্রেস কিন্তু বরাবরই মজবুত এবং মানুষের জন্য কাজ করেছে, লড়াই করেছে, এলাকার উন্নয়ন চেয়েছে শান্তিপূর্ণ ভাবে। এবং বরকত সাহেব তো ধর্ম নিরপেক্ষতার প্রতীক ছিলেন। তো মানুষ জানে যে এই দল একমাত্র দল যারা ধর্মের নামে কিন্তু ভোট চাইতে যায় না, তারা চায় যে মানুষের উন্নয়ন হোক। সেটা দেখে প্রত্যেকটা ব্লকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং অন্যান্য দলের কর্মীরাও যোগাযোগ করছেন। এখানে প্রচন্ড কারাপশন আছে এবং মানুষ এটা নিয়ে তারা খুব ক্ষুব্ধ। এবং সেই কারণে যারা কর্মীরা আছেন তারাও কিন্তু নিজের সেলফ রেসপেক্ট বাঁচানোর জন্য, কারণ কি এলাকায় তো আমরা সবাই বসবাস করি, তাদেরও হয়তো সেলফ রেসপেক্টের লাগছে। তারা চাইছে যে এমন একটা দলে আমরা যোগদান করি যেটা লিডারশিপ মানে সততার প্রতীক। নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। 23শে জানুয়ারির মধ্যে প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টে ধাক্কা জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। 23শে জানুয়ারির মধ্যে তাকে আত্মসমর্পণ করতে হবে বলে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট ফাইনালি আজকে ওনার যে আবেদন ছিল, হাইকোর্টের যে অর্ডার ছিল, সেই অর্ডারটাকেই বহাল রেখেছেন। 23 জানুয়ারির মধ্যে ওনাকে সারেন্ডার করতে হবে বিফোর দ্য কনসার্ন কোর্ট। তারপর উনি এপিয়ার করার পর স্টেট গভর্নমেন্ট যদি কোনো রিমান্ড অ্যাপ্লিকেশন ফর কাস্টাডি অ্যাপ্লাই করে সেটাও কোর্ট কনসিডার করবে ম্যাজিস্ট্রেট, আর উনি যদি বেল অ্যাপ্লিকেশন ফাইল করেন সেটাও কোর্ট কনসিডার করবে। প্রশান্ত বর্মন আমার স্বামী খুনি, আমাকে ধমকা চমকে দিয়েছে। সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরে আমাকে প্রশান্ত বর্মন ধমকা চমকা দিয়েছে, হুমকে দিয়েছে, আমার ঘর দ্বারা ভেঙে দেবে, আমাকে মেরে ফেলবে, আমাকে জীবনলু শেষ করে দেবে, এ ধমকা চমকা করেছে। কিন্তু আমি চাই সে কঠোর শাস্তি পাই। 30শে অক্টোবর যাত্রাগাছির খালের ঘাট থেকে উদ্ধার হয় স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ। ব্যবসায়ীকে অপহরণ খুনের অভিযোগে নাম জড়ায় রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। গ্রেফতার করা হয় তার ঘনিষ্ঠ বলে পরিচিত একাধিক ব্যক্তিকে। এরপর বারাসাত আদালতে অন্তর্বর্তী আগাম জামিনের আবেদন করেন বিডিও প্রশান্ত বর্মন। 26শে নভেম্বর সেই আবেদন মঞ্জুর করে আদালত। নিম্ন আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায় বিধাননগর পুলিশ কমিশনারেট। 22শে ডিসেম্বর নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন 72 ঘন্টার মধ্যে প্রশান্ত বর্মনকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে। সেই সময় পেরিয়ে গেলেও আত্মসমর্পণ করেননি বিডিও। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রশান্ত বর্মন। এবার সেখানেও ধাক্কা খেলেন তিনি। প্রশান্ত বর্মন প্রথমেই যেটা শোনা গেছে শূন্য পেয়েও নাকি বিডিও হয়েছিলেন। তাকে ওই জায়গায় বিডিওতে প্রথমে পোস্টিং এবং বিভিন্ন সময় সমান্তরালভাবে একটা শক্তিশালী জায়গায় তুলে যারা নিয়ে গিয়েছিল, তারা কারা? তারাই আসল খুনি।
প্রশান্ত বর্মন কি করেছেন না করেছেন সেটা তো আইনের বিষয়, তিনি অভিযুক্ত মাত্র। দেখেছি, শুনে আমি আপনাদের মাধ্যমে, সংবাদ মাধ্যমেই দেখেছি, যেটা বলেছেন অনারেবল সুপ্রিম কোর্ট সেটাই করবে। এখান থেকেও আমি আপনার সংবাদ মাধ্যমেই দেখেছি যে ইতিমধ্যেই পুলিশ চলে গেছে। পুলিশ সূত্রে খবর, এ ব্যাপারে আইনি পরামর্শের পরই পরবর্তী পদক্ষেপ নেবে বিধাননগর পুলিশ কমিশনারেট। বিজেন্দ্র সিংহ, মৈত্র ঠাকুর চক্রবর্তী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। আসছে পরের খবরে। নিপা ভাইরাসের উৎস জানতে করা সমীক্ষায় বাদুড়ের নিপা ভাইরাস অ্যান্টিবডি পজিটিভ মিলল, অর্থাৎ ওই বাদুড়টির শরীরে আগে কোনো সময় নিপা ভাইরাসের অস্তিত্ব ছিল। কেন্দ্রীয় বনমন্ত্রক, পুনে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির প্রতিনিধিরা মিলে এই সমীক্ষা করেন। অন্যদিকে মেল নার্সের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, তরুণী নার্স এখনও ভেন্টিলেশনে। নিপা আক্রান্ত দুজন নার্স এখনো হাসপাতালে ভর্তি। তাদের সংক্রমণের উৎস কি তা এখনো অজানা। সেই উত্তর পেতেই বাদুড়ের সমীক্ষা শুরু হয়েছে, যেখানে বাদুড়ের নিপা ভাইরাস অ্যান্টিবডি পজিটিভ মিলেছে, অর্থাৎ ওই বাদুড়টির শরীরে আগে কোনো সময় নিপা ভাইরাসের অস্তিত্ব ছিল। সোমবার কেন্দ্রীয় বনমন্ত্রক, পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির প্রতিনিধি এবং অন্যরা মিলে বাদুড়ের সমীক্ষা শুরু করেন। সূত্রের খবর, কলকাতা বসিরহাট রোড সংলগ্ন কুবেরপুর থেকে মোট 9টি বাদুড় ধরা হয়। সেগুলোর শরীর থেকে 3 রকম নমুনা পরীক্ষা করা হয়। সবকটির আরটিপিসিআর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেও একটি বাদুড়ের অ্যান্টিবডি পজিটিভ আসে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ওই বাদুড়গুলোর শরীরে এখন আর নিপা ভাইরাসের অস্তিত্ব নেই, তবে বাদুড়ের সমীক্ষা এখন চলবে বলেই জানা গিয়েছে। নিপা আক্রান্ত চিকিৎসাধীন তরুণী নার্সের শারীরিক অবস্থা এখনও সংকটজনক, তিনি ভেন্টিলেশনেই আছেন। তবে মেল নার্সের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আরও একবার আরটিপিসিআর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলে তাঁকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। এই দুই নার্সের সংস্পর্শে আসা লোকজনের যত নমুনা কল্যাণী এইমস এবং বেলেঘাটা ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন ব্যাকটেরিয়াল ইনফেকশনে পাঠানো হয়েছিল, সব রিপোর্ট নেগেটিভ এসেছে। এদিকে নিপা ভাইরাসের বিষয়টা সামনে রেখে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে সোমবার একটা সেমিনারের আয়োজন করেছিল স্বাস্থ্য দপ্তরের ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। আমরা যে নিপার ভাইরাস ইনফেকশন দেখলাম, এরকম নিপা ভাইরাস ছাড়াও হেনরা হতে পারে, বিভিন্ন ধরনের আরও ভাইরাস আছে, মার্বার্গ, ইবোলা, অন্য ধরনের ভাইরাস কিন্তু বাদুড় নিজের দেহের মধ্যে ঢুকিয়ে রাখে। বাদুড় বিভিন্ন ধরনের ডিফরেস্টেশনের জন্য স্ট্রেসে থাকে, যে কারণে স্পিল ওভারের ঘটনাটা কিন্তু আগামী দিনেও ঘটতে পারে। কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে মানসিকভাবে, ইনফ্রাস্ট্রাকচারগতভাবে, চিকিৎসার ক্ষেত্রেও। এটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সেই জন্য চিকিৎসা কীভাবে বর্তমানে করা হয় এবং তার সঙ্গে সঙ্গে আগামী দিনে কীভাবে কন্ট্রোল মেজার্স নেওয়া যায়, আমরা কীভাবে এটাকে ঠেকাবো, প্রাথমিকভাবে এটাকে ঠেকাবো, প্রাথমিকভাবে কীভাবে ডায়াগনোসিস করব, বুঝতে পারবো, সেগুলোকেও আমাদের সাধারণভাবে মানুষের কাছে বলার আছে। স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা মেনে কিভাবে নিপা আক্রান্তের চিকিৎসা করতে হবে তা নিয়ে আলোচনা হয় এই সেমিনারে। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।